হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ডেসক্রিপটিভ ক্লাসে আমি রয়েছি তোমাদের সঙ্গে পার্থপ্রতিম স্যার। যে প্রশ্নগুলো দেখাচ্ছি সেই প্রশ্নটা দেখার পরে তুমি হয় স্ক্রিনশট করে নিয়ে নাও এবং তারপরে নিজেরা লেখার চেষ্টা করো। তারপরে তুমি মিলিয়ে দেখো যে আনসারগুলো হচ্ছে কিনা ঠিকঠাক। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার লেখার মান কীরকম, অথবা তোমার সেন্টেন্সগুলোতে কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা, এগুলো তোমরা নিজেরা অ্যানালাইসিস করলেও বুঝতে পারবে। তো বুঝতেই পারছো, যেহেতু অনলাইনের ক্লাস তোমাদের কিন্তু বেশ কিছুটা অ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ শুধুমাত্র ট্রেনে বাসে যাচ্ছি, শুয়ে আছি, আমি ভিডিওটা দেখে নিচ্ছি, এটা করলে কিন্তু অন্তত রাইটিং স্কিলের ইমপ্রুভমেন্ট করা যায় না। রাইটিং রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজেকে লিখতে হবে। আর তুমি যেদিন থেকে পেন ধরা শুরু করবে, মানে রাইটিং করার জন্য, লেখার জন্য, সেদিন থেকে তুমি প্রবলেমটা ফেস করবে। আর তোমরা যদি এগুলো ছাড়াও আর অন্য কোনো ধরনের প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে রাইটিং করতে গিয়ে তোমাদের কোথায় কোথায় কী ধরনের সমস্যা আসছে। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করব কিছু ট্রান্সলেশন। এই সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন থেকে বেশ কিছু কনসেপ্ট তৈরি করা যায়। কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন করা দরকার। ঠিক আছে, আর যারা তোমরা মিসলিনিয়াসের এক্সাম দেবে, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফ্রেজের অ্যাপ্লিকেশন দিয়ে মেক সেন্টেন্স করতে দেওয়া হয়। তাই আজকের ক্লাসে ফ্রেজের অ্যাপ্লিকেশন দিয়ে এবং সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন করাচ্ছি। তো শুরু করা যাক আজকের ক্লাস, সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন। চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট সেন্টেন্স, ধর্মের নামে অনেকে অপকর্ম করে। দেখো এখানে এই যে ফ্রেজগুলো দেওয়া রয়েছে, অনেক সময় মানে মূলত পিএসসি মিসলিনিয়াসের যে এক্সামটা হয় সেখানে এই ফ্রেজ দিয়ে মেক সেন্টেন্স করতে দেওয়া হয়, এই জন্য ফ্রেজগুলো মাঝে দেওয়া রয়েছে। এবং সেন্টেন্সগুলো ট্রান্সলেট করার জন্য ফ্রেজগুলোকে ইউজ করেই ট্রান্সলেট করবে। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করবে। প্রথমে আগে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নেওয়ার পরে নিজেরা লিখবে, তারপরে তোমরা আনসার মিলিয়ে দেখবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইমপ্রুভমেন্টটা হচ্ছে কিনা, বা তোমরা লিখতে পারছো কিনা, বা লিখতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, চলো দেখো, ধর্মের নামে অনেকে অপকর্ম করে। আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে যখন তুমি ট্রান্সলেট করছো, ট্রান্সলেশন করার সময় দেখবে যে সেন্টেন্সের সাবজেক্টটা কোথায় রয়েছে। প্রথমে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করব, ভার্ব, ভার্বটা কোনটা এবং সেই ভার্বটা কোন টেন্সে রয়েছে, এগুলো আমরা দেখব। তারপরে তার কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা আগে দেখে নেব, তারপরে কমপ্লিমেন্ট কোন টেন্স রয়েছে, তারপরে এক্সপ্রেশন। ওকে, চলো এখানে দেখো সাবজেক্টে দেওয়া রয়েছে অনেকে রয়েছে। এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে অনেকে অপকর্ম করে ধর্মের নামে, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। অনেকে অপকর্ম করে ধর্মের নামে। সেন্টেন্সটাকে কিভাবে লেখা যায় দেখো, খুব সহজেই এটা লেখা যায়। অনেকে অপকর্ম করে, দেখো মেনি কমিট। মেনি যেহেতু এটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তাই এখানে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস হবে না। মেনি কমিট মিসচিফ, ভুল করে। এছাড়া আর কি হতে পারে ভুল করা, কমিট সিন মানে হচ্ছে পাপ করে, এটাও হতে পারে। সিন মানে হচ্ছে পাপ করা, পাপ। কমিট মিসচিফ বা সিন, অথবা ফল্ট, ফল্ট মানে হচ্ছে দোষ করা। তাহলে মিসচিফ হতে পারে, সিন হতে পারে, ফল্ট হতে পারে। কর্ম করে প্রেজেন্ট টেন্সে রয়েছে, কমিট দিয়েছি। এবারে ধর্মের নামে এটা দেওয়া রয়েছে ইন দ্য নেম অফ রিলিজিয়ান, ইন দ্য নেম অফ রিলিজিয়ান। তাহলে দেখো, মেনি কমিট মিসচিফ ইন দ্য নেম অফ রিলিজিয়ান। এবং এই ফ্রেজটাকেও আমরা আগে দিয়েও শুরু করতে পারি, যেমনি করে ইন দ্য নেম অফ রিলিজিয়ান মেনি কমিট মিসচিফ, এটাও বলা যেতে পারে। ইন দ্য নেম অফ রিলিজিয়ান এই পার্টটাকে আমরা শুরুতে দিতে পারি। দেখো, এটা যদি আমরা ফার্স্টে লিখি তাহলে ইন দ্য নেম অফ রিলিজিয়ান মেনি কমিট মিসচিফ, মেনির জায়গায় মেনি পিপল এটাও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশন বুঝতে হবে, এবং কোনটা আগে পরে দিচ্ছ, কী ধরনের টেন্স ইউজ করছো, ভার্ব কী ধরনের ইউজ করছো, এইগুলো কিন্তু লেখার সময় খেয়াল করতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওই জায়গাগুলোতেই ভুল হয়। তাই তোমরা যদি কেয়ারফুল হয়, এই পার্টগুলোকে তোমরা নিজেরাও ইমপ্রুভ করতে পারবে। ওকে, চলো নেক্সট।
চরিত্র বলে মানুষ দেবত্ব লাভ করে। চরিত্র বলে মানুষ দেবত্ব লাভ করে। ভালো করে দেখো, সাবজেক্ট হচ্ছে মানুষ, দেবত্ব লাভ করা এটা হচ্ছে ভার্ব, চরিত্র বলে এটা কমপ্লিমেন্ট দেওয়া রয়েছে। তাহলে সেন্টেন্সটাকে আমরা লিখব, দেখো, মানুষ দেবত্ব লাভ করে চরিত্র বলে, মানে চরিত্রের দ্বারা, চরিত্রের মাধ্যমে মানুষ দেবত্ব লাভ করে। থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স রয়েছে, দেবত্ব লাভ করে প্রেজেন্ট টেন্স রয়েছে। এইগুলোই লেখার সময় খেয়াল করবে। লেখার আগে ভাববে যে সাবজেক্টটা কোথায় রয়েছে, ভার্ব কী রয়েছে, ভার্বের টেন্স কী রয়েছে, সেই টেন্স অনুযায়ী সেন্টেন্সটা লিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেবত্ব লাভ করা, লাভ করা ম্যান অ্যাটিনস হতে পারে, অ্যাটিনস ATTAINS, থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ভার্ব বসেছে এখানে, এস বাই এস যোগ হয়েছে। দেখো আগের সেন্টেন্সে মেনি ছিল প্লুরাল, তাই ভার্ব এখানে প্লুরাল বসেছে, ভার্ব প্লুরাল। ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়, তাহলে ম্যান এই জন্য এখানে এস যোগ করা হয়েছে, ভার্ব সিঙ্গুলার হয়েছে। ম্যান অ্যাটেন্স, অ্যাটেন্স ছাড়া আর কি কী করা যেতে পারে, দেখো অ্যাটেন্স হতে পারে, আচ্ছা গেটস হতে পারে, পজেজেস হতে পারে, গেইনস হতে পারে। আমি যে ভার্বই দিক না কেন, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, তাই ভার্বের সঙ্গে আমি এস অথবা এস যোগ হবে। তাহলে ম্যান অ্যাটেন্স অথবা গেটস অথবা পজেজেস অথবা গেইনস কী লাভ করে, দেবত্ব লাভ করে। তাহলে গেইনস ডিভিনিটি, দেবত্ব লাভ করে ডিভিনিটি। চরিত্র বলে বাই, এটা হচ্ছে কমপ্লিমেন্ট পার্ট, বাই ভার্চু অফ, বাই ভার্চু অফ ক্যারেক্টার। দেখো এই সেন্টেন্সগুলো কিন্তু অনেক সময় লেখার সময় একটু কঠিন মনে হতে পারে, কারণ সাধারণভাবে এই সেন্টেন্সগুলো আমরা খুব একটা ব্যবহার করি না, কিন্তু এক্সামে এই ধরনের সেন্টেন্সই থাকে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, পুলিশ এসআইতে এই ধরনের সেন্টেন্সই থাকে, সিঙ্গেল সেন্টেন্স, কখনও প্যাসেজ ট্রান্সলেশনও এসছে, কিন্তু আবার এই ধরনের সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশনও থাকে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে ফ্রেজের অ্যাপ্লিকেশন থাকে। এখানে দেখো বাই ভার্চু অফ, এই যে বাই ভার্চু অফ মাধ্যমে। তাহলে চরিত্র বলে চরিত্র বলে মানুষ দেবত্ব লাভ করে, এটা আমরা লিখলাম ম্যান অ্যাটেন্স অথবা গেটস অথবা পজেজেস অথবা গেইনস ডিভিনিটি বাই ভার্চু অফ ক্যারেক্টার। ঠিক আছে, লেখার পরে আনসার দেখার পরে অনেকেই মনে হয় যেন সেন্টেন্সটা সত্যি সহজ, তাই না? কিন্তু লিখতে গিয়ে অনেকেরই সমস্যা আসতে পারে। প্রথমত ওয়ার্ডগুলোর মিনিং হয়তো অনেকেই জানা নেই, ভোকাবুলারি ইমপ্রুভ করা দরকার, সেই জন্য কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি করে প্র্যাকটিস করবে নিজেদের ইমপ্রুভমেন্টে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই তোমাকে বারবার করে লিখতে হবে, অভ্যাস করতে হবে। না লিখলে কিন্তু এটা কখনোই তুমি ইমপ্রুভ করতে পারবে না। শুধুমাত্র দেখে বই পড়ে এগুলোর কখনোই ইমপ্রুভ করা যায় না। তাই রাইটিংয়ের জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। লেখো, ভুল হোক তাও দেখো না, লিখে তো দেখো কী ধরনের সেন্টেন্স আসছে। ঠিক আছে, চলো নেক্সট। এক কথা বারবার বলিয়া লাভ নাই। এক কথা বারবার বলিয়া মানে বলে লাভ নেই। বারবার বলা হচ্ছে হারপন, এটা হচ্ছে ফ্রেজ। হারপন মানে হচ্ছে একই বিষয়ে বারবার বলতে থাকা। তাহলে এক কথা বারবার বলিয়া লাভ নাই, লাভ নাই, এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় কেউ বলতে পারবে? বলো তো কোনটা সাবজেক্ট? এক কথা বারবার বলিয়া লাভ নাই, এই সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু সাইলেন্ট রয়েছে, মানে এটা অর্থহীন, এটার কোনো লাভ নেই। এটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে আমরা শুরু করব। দেখো একটা ফ্রেজ রয়েছে, ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ। ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ, এই ফ্রেজটা তুমি যদি না জানো তাহলে কিন্তু এই সেন্টেন্সটা লিখতে গিয়ে সমস্যায় পড়বে। তুমি ভাবতেই পারবে না সেন্টেন্সটা কোথা থেকে শুরু করবে, কারণ সাবজেক্ট এখানে দেওয়া নেই।
ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ। এবং ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট আফটার ইট ইজ নো গুড অর ইট ইজ নো ইউজ উই মাস্ট ইউজ জেরান্ট। অর্থাৎ এই ফ্রেজটার পরে আমাদের যে ভার্বটা ইউজ করব সেই ভার্বের জেরান্ট ইউজ করতে হয়। জেরান্ট মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইজি ফর্ম ইউজ করতে হবে। ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এরপরে জেরান্ট ইউজ হবে। এটা একটা গ্রামারের রুল। দেখো, ইট ইজ নো গুড অথবা নো ইউজ প্লাস ভার্ব আইএনজি। নন ফাইনিট ভার্বের বা জেরান্ডের একটি ভালো রুল, এটা মনে রাখবে, এটার অ্যাপ্লিকেশন লাগবে। ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ এরপরে ভার্বের জেরান্ড ইউজ হবে। অর্থাৎ যে ভার্বটা ইউজ করবো তারপরে আমরা জেরান্ড ইউজ করবো। দেখো, ইট ইজ নো গুড বা নো ইউজ, এবারে এইটা হচ্ছে ভার্ব দেওয়া রয়েছে, তাহলে হার্পিং অন, এটা ফিক্সড প্রিপোজিশন, হার্প অন, এটা মিলেই একটা ফ্রেজ তৈরি হয়েছে। ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ হার্পিং অন দ্য সেম টপিক। ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ হার্পিং অন দ্য সেম টপিক। চলো নেক্সট সেন্টেন্স। আমার নিষেধ সত্ত্বেও সে সিনেমায় গিয়েছিল। দেখো কীভাবে আমরা সেন্টেন্সটাকে সাজিয়ে নেব। দেখো, আমার নিষেধ সত্ত্বেও সে সিনেমায় গিয়েছিল, এখানে সাবজেক্ট ভার্বটাকে তোমাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। তার মানে সে গিয়েছিল সিনেমায়, এটা হচ্ছে স্ট্রাকচার। সে গিয়েছিল সিনেমায়, গিয়েছিল, তার মানে এই ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, V2, এটা রয়েছে পাস্ট টেন্সে, এটা সাবজেক্ট, সে, ভার্বটা হচ্ছে গিয়েছিল, তারপরে আমার নিষেধ সত্ত্বেও। বেশ, দেখো সেন্টেন্সটা লিখবো আমরা। আনসার দেখার আগে তোমরা নিজেরা একবার লিখে নাও। তাহলে দেখো, সে গিয়েছিল, সিম্পল পাস্ট, হি ওয়েন্ট টু সিনেমা। আমরা যদি শুধু সিনেমা লিখি তাহলে এটা ভুল হবে। সিনেমা শুধু আমরা লিখবো না, সিনেমা হল, অথবা যদি সিনেমা দেখি তাহলে সেটাকে মুভি বলতে হবে। তাহলে সিনেমাতে গিয়েছিল মানে সিনেমা হলে গিয়েছিল, হি ওয়েন্ট টু সিনেমা হল, এই পার্টটা আমরা লিখে ফেললাম। সে সিনেমায় গিয়েছিল, হি ওয়েন্ট টু সিনেমা হল। এবার দেখো, আমার নিষেধ সত্ত্বেও, সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ মাই নিষেধ প্রহিবিশন। দেখো, প্রহিবিট হচ্ছে ভার্ব, নিষেধ করা, প্রহিবিট হচ্ছে নিষেধ করা, তার নাউন ফর্ম হচ্ছে প্রহিবিশন। আমার নিষেধ, মাই প্রহিবিশন। সেন্টেন্স দেখো, হি ওয়েন্ট টু সিনেমা হল ইনস্পাইট অফ মাই প্রহিবিশন। আমার নিষেধ সত্ত্বেও সে সিনেমায় গিয়েছিল, মানে সিনেমা হলে গিয়েছিল। নেক্সট ওয়ান, আমি তারকেশ্বরের পরিবর্তে পুরী গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? পুরী গিয়েছিলাম। তার মানে আমি পুরী গিয়েছিলাম, এই পার্টটা আমরা আগে লিখব, তারপরে পরিবর্তে তারকেশ্বরের ওই পার্টটা পরে অ্যাড হবে। আমি পুরী গিয়েছিলাম, আই, সিম্পল পাস্ট, ওয়েন্ট টু পুরী। তারকেশ্বরের পরিবর্তে, পরিবর্তে ইনস্টেড অফ, এইটা হলো ফ্রেজ, ইনস্টেড অফ, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টেড অফ তারকেশ্বর। আই ওয়েন্ট টু পুরী ইনস্টেড অফ তারকেশ্বর। দেখো সবকটা সেন্টেন্সের ক্ষেত্রে। নেক্সট ওয়ান, ঝড় সত্ত্বেও জাহাজটি অগ্রসর হইল। তাহলে সাবজেক্ট হচ্ছে জাহাজটি অগ্রসর হইল, পাস্ট টেন্সে রয়েছে, ওই পার্টটা আমরা আগে লিখব। দ্য শিপ প্রসিডেড, দ্য শিপ প্রসিডেড, সিম্পল পাস্ট, দ্য শিপ প্রসিডেড, ঝড় সত্ত্বেও, ইন দ্য টিথ অফ, এটা ফ্রেজ রয়েছে, সত্ত্বেও, ইন দ্য টিথ অফ দ্য স্টর্ম। দেখো
ঝড় সত্ত্বেও জাহাজটি অগ্রসর হইল। দ্য শিপ প্রসিডেড ইন দ্য টিথ অফ দ্য স্টর্ম। ইন দ্য টিথ অফ দ্য স্টর্ম ফ্রেজ হচ্ছে এটা, ইন দ্য টিথ অফ, এটা হচ্ছে ফ্রেজ। নেক্সট সেন্টেন্স দেখো, তাহার কথায় ও কাজে সামঞ্জস্য নাই মানে হচ্ছে মিল নেই, এটা হচ্ছে ইন কিপ উইথ। ইন কিপ উইথ এই ফ্রেজটাকে ইউজ করতে হবে সেন্টেন্সে। চলো শুরু করে যাক। দেখো, হিজ ডিডস মানে হচ্ছে কার্যকলাপ, কাজ। হিজ ডিডস আর নট, এই ভার্বটা আমরা এই ফ্রেজটা ইউজ করব, আর নট ইন কিপিং উইথ হিজ ওয়ার্ডস। হিজ ডিডস আর নট ইন কিপিং উইথ হিজ ওয়ার্ডস, ওয়ার্ড বলে। দেখো এই সেন্টেন্সটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। যখন কোনো ব্যক্তি তার যে কথা বলে সেই কথা রাখে বা কথা অনুযায়ী কাজ করে, তো আমরা তাকে বলি কি, সে এক কথার মানুষ, তাই তো? সে এক কথার মানুষ মানে যা বলে তাই করে। এটার ঠিক উল্টোটা। তো ওই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ ফর্মে লিখি এর মিনিংও একই আসবে। কীভাবে দেখো, এক কথার মানুষের ইংরেজি হচ্ছে হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। তাহলে এটা নেগেটিভে রয়েছে, তার মানে সে এক কথার মানুষ নয়। এটাকে নেগেটিভ করলে হবে হি ইজ নট এ ম্যান অফ ওয়ার্ড। ম্যান অফ ওয়ার্ড, এটা কিন্তু আমরা ওয়ার্ডস লিখবো না। ওয়ার্ডস মানে হচ্ছে স্পিচ, কনভারসেশন, বক্তব্য। আর ওয়ার্ড মানে হচ্ছে প্রমিস। তার মানে সে যে কথা বলে সেই কথাটা সে রাখে না, মানে যা বলে সেটা করে না। হি ইজ নট এ ম্যান অফ ওয়ার্ড। আর যদি বলা হয় এক কথার মানুষ, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। ঠিক আছে, বেশ। পরেরটা, ঐশ্বর্য ছাড়া অহংকার করিবার মতো তাহার কিছু নাই। এখানে ঐশ্বর্য মানে কোনো মানুষের নাম নয় কিন্তু। ঐশ্বর্য মানে এখানে ধনসম্পদের কথা বলা হয়েছে, সম্পদ, তাই তো? ঐশ্বর্য ছাড়া অহংকার করিবার মতো তাহার কিছু নাই। দেখো, তাহার কিছু নাই, এটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহার কিছু নাই এই পার্টটা আমরা আগে লিখব, তার সঙ্গে এই এই পরের পার্টটা এবং যে ফ্রেজটা রয়েছে সেই ফ্রেজটাকে আমরা ইউজ করব। তাহলে তাহার কিছু নাই মানে কোনো কিছু ছাড়া নাই। দেখো, he has nothing else, he has nothing else but, তার ওইটা ছাড়া কোনো কিছু নেই। কোনটা ছাড়া নেই? ঐশ্বর্য ছাড়া নেই। he has nothing else but wealth, কি করার জন্য? অহংকার করার জন্য, অহংকার করার মতো। he has nothing else but wealth to, দেওয়া রয়েছে এখানে প্রাইড অন, টু প্রাইড অন, অথবা বোস্ট অন বলা যেতে পারে, BOAST, বোস্ট অন, একই মিনিং, দুটোই হতে পারে। ঠিক আছে, টু প্রাইড অন অথবা বোস্ট অন। হি হ্যাজ নাথিং এলস বাট ওয়েলথ টু প্রাইড অন, অথবা হি হ্যাজ নাথিং এলস বাট ওয়েলথ টু বোস্ট অন। বোস্ট অন, দেখো এটা একটা নন ফাইনাইট ভার্বের অ্যাপ্লিকেশনে একটা রুল রয়েছে যে এখানে দেখো এই যে 2+V1 রয়েছে, 2+V1 যদি তার আগে কোনো নাউন থাকে, নাউনের সঙ্গে যখন আমরা ইনফিনিটিভ ইউজ করব 2+ ভার্ব, এরপরে অবশ্যই একটা প্রেপোজিশন দিতেই হবে, অবশ্যই একটা প্রেপোজিশন দিতে হবে। নাউন প্লাস ইনফিনিটিভ যদি ইউজ হয়, নাউনের পরে যদি ইনফিনিটিভ ইউজ হয়, ইনফিনিটিভ মানে হচ্ছে 2+V1, এরপরে অবশ্যই আমাদের একটা প্রেপোজিশন দিতে হবে। এই যে প্রাইড এরপরে অন, অথবা বোস্ট এরপরে অন, এগুলো ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইউজ হয় সেন্টেন্সে। বেশ, সেন্টেন্স দেখলে আমরা, হি হ্যাজ নাথিং এলস বাট ওয়েলথ টু প্রাইড অন। নেক্সট ওয়ান, এখন আর অতীতের জন্য অনুশোচনা করিয়া লাভ নাই।
অনুশোচনা করিয়া লাভ নেই, এখন আর অতীতের জন্য অনুশোচনা করিয়া লাভ নেই, এই সেন্টেন্সটিতেও কিন্তু কোনো সাবজেক্ট প্রমিনেন্টলি মেনশন করা নেই। দেখো, এখন আর অতীতের জন্য অনুশোচনা করিয়া লাভ নেই মানে কি, আমাদের কোনো লাভ নেই। অথবা আমরা এটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়েও শুরু করতে পারি। আমরা এর আগেও দেখিয়েছিলাম যে কোনো কিছু লাভ নাই যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড ইউজ করব। এবং ইট ইজ নো গুড নো ইউজের পরে অবশ্যই জেরান্ড ইউজ হবে, সেটা আমরা আগেই দেখেছি। ওই অ্যাপ্লিকেশনটা এখানেও হবে। দেখ, ইট ইজ নো গুড নো ইউজও বলা যেতে পারে। অনুশোচনা করা, এটা হচ্ছে ভার্ব। ইট ইজ নো গুড অনুশোচনা করা, রিপেন্ট বলা যেতে পারে, ল্যামেন্ট বলা যেতে পারে। ল্যামেন্ট মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা, ঠিক আছে? অতীতে যা হয়ে গেছে তার জন্য দুঃখ প্রকাশ করে লাভ নেই, সেভাবে বলতে পারি। ইট ইজ নো গুড, দেখো, ল্যামেন্টিং বলতে পারি, অথবা রিপেন্টিং বলতে পারি, অথবা রিগ্রেটও বলতে পারি, রিগ্রেটিং। কিসের জন্য? অতীতের জন্য, ফর দ্য পাস্ট। ল্যামেন্ট ফর, রিপেন্ট ফর দ্য পাস্ট। দেখো, ইট ইজ নো গুড ল্যামেন্টিং অথবা রিপেন্টিং অথবা রিগ্রেটিং। নেক্সট সেন্টেন্স, অল্প বয়স বিবেচনায় তোমাকে এবার ক্ষমা করিলাম। তার মানে আমি ক্ষমা করলাম, সাবজেক্ট এখানে দেওয়া নেই, কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে আমি করিলাম। তুমি করিলাম তো হয় না, বা সে করিলাম হয় না, সাবজেক্ট এখানে আমি রয়েছে। তার মানে আমি তোমাকে ক্ষমা করিলাম, ভার্ব রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। তাহলে আমি তোমাকে ক্ষমা করিলাম, দেখো, আই ফরগিভের পাস্ট টেন্স হয় ফরগিভ, অথবা পার্ডনও বলা যেতে পারে, পার্ডনড। আমি ক্ষমা করিলাম, আই ফরগেভ, অথবা আই পার্ডনড ইউ, তোমাকে ক্ষমা করিলাম, এই পার্টটা হয়ে গেছে। আই ফরগেভ বা পার্ডন ইউ, অল্প বয়স বিবেচনা মানে বিবেচনা করে, এটা স্ট্রাকচার দেওয়াই রয়েছে। ফ্রেজটা হচ্ছে ইন ভিউ অফ। আই ফরগেভ বা পার্ডন ইউ ইন ভিউ অফ, অল্প বয়স বিবেচনায়, টেন্ডার এজ, অথবা ইয়াং এজ। নেক্সট সেন্টেন্স, স্বর্ণের সন্ধানে তিনি দূর দেশে রওনা হলেন। এটা রওনা হবে, ও হবে। স্বর্ণের সন্ধানে তিনি দূর দেশে রওনা হলেন, দেখো, তার মানে তিনি রওনা হলেন, তিনি রওনা হলেন দূর দেশে স্বর্ণের সন্ধানে। এইভাবে সেন্টেন্স স্ট্রাকচারকে একটু সাজিয়ে নেবে। এটা হচ্ছে ফার্স্ট হবে, তিনি রওনা হলেন, নাম্বার 2 দূর দেশে, নাম্বার 3 এরপরে রয়েছে স্বর্ণের সন্ধানে, কমপ্লিমেন্ট নাম্বার 4। সেন্টেন্স লেখার আগে তোমরা এটা ভেবে নেবে, তাহলে কিন্তু লিখতে গিয়ে সমস্যায় পড়বে না। তা না হলে একটা পার্ট তুমি লেখার পরে ভাববে যে এরপরে কোনটা দেবো, এরপরে কোনটা দেবো। সেন্টেন্স কনস্ট্রাকশন সবসময় তোমাকে ভাবতে হবে এবং টেন্সটা খেয়াল করতে হবে। রওনা হলেন পাস্ট টেন্সে রয়েছে, তার মানে তিনি দূর দেশে রওনা হলেন। দেখো, তিনি রওনা হলেন দূর দেশে, হি সেট আউট মানে হচ্ছে যাত্রা শুরু করা, পাস্ট টেন্সে সেট আউট। হি সেট আউট ফর দূর দেশ, অ্যাব্রড। হি সেট আউট ফর অ্যাব্রড, কিসের জন্য? ইন কোয়েস্ট অফ গোল্ড। নেক্সট ওয়ান, বিজয় লাভের প্রাক্কালে নেলসন নিহত হইয়াছিলেন। সাবজেক্ট নেলসন নিহত হইয়াছিলেন, এটা ভার্ব রয়েছে। বিজয় লাভের প্রাক্কালে মানে জয় পাওয়ার আগেই তাকে হত্যা করা হয়েছিল। নিহত হইয়াছিলেন মানে তাকে মেরে ফেলা হয়েছিল। দেখো, তাহলে নেলসন প্যাসিভ ফর্মে রয়েছে,
নেলসন নিহত হইয়াছিলেন, তার মানে তাকে মেরে ফেলা হয়েছিল। প্যাসিভ ফর্ম হয়েছে নেলসন ওয়াজ কিল্ড। প্যাসিভ কি করে বুঝবো? আমরা জানি অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে, সেন্টেন্স স্ট্রাকচারে থাকে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মের জন্য। প্যাসিভের ক্ষেত্রে ওই অবজেক্টটা আগে চলে আসে, সাবজেক্ট হয়, তাই তো? তাহলে সাবজেক্ট, এইখানে বি ভার্বের সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ। বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এবার অনেক সময় কমপ্লিমেন্টে এই সেন্টেন্সটিতে বাই বা অবজেক্ট মেনশন থাকে না, উইদাউট এজেন্ট থাকতে পারে। কিন্তু কোনো সেন্টেন্স স্ট্রাকচারে যদি বি ভার্বের সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম থাকে, এবার বি ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ, অ্যাম ইজ আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হতে পারে। তাহলে বি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকলে এটি হচ্ছে প্যাসিভ ফর্ম। এই সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে প্যাসিভ ফর্ম। তাহলে এই সেন্টেন্সটি দেখো, নেলসনকে মেরে ফেলা হয়েছিল, নেলসন ওয়াজ কিল্ড, এই যে বি ভার্বে তার সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম, এই জন্যই প্যাসিভ হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, নেলসন ওয়াজ কিল্ড কখন? বিজয় লাভের প্রাক্কালে, প্রাক্কালে মানে হচ্ছে আগে, বিফোর। নেলসন ওয়াজ কিল্ড বিফোর। নেক্সট দেখো, আমি ছাত্রদের পক্ষ হইতে সভাপতিকে ধন্যবাদ দিয়েছিলাম। তার মানে আমি ধন্যবাদ দিয়েছিলাম, সাবজেক্ট হচ্ছে আমি ছাত্রদের পক্ষ হইতে সভাপতিকে ধন্যবাদ দিয়েছিলাম। সাবজেক্টে দেখো আমি, এখানে সাবজেক্ট রয়েছে, সভাপতিকে ধন্যবাদ দিয়েছিলাম, তার মানে ধন্যবাদ দেওয়া হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে ভার্ব। এটা টু, নাম্বার টুতে যাবে, কাকে ধন্যবাদ দিয়েছিলাম? সভাপতিকে। নাম্বার থ্রি, ছাত্রদের পক্ষ হতে, নাম্বার ফোর, এটা হচ্ছে নাম্বার ওয়ান সাবজেক্ট। বোঝা গেছে? সেন্টেন্স লেখার আগে তোমরা যদি ঠিক এই পার্টটাকে এইভাবে ভেবে নিতে পারো, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট রয়েছে, তাহলে লেখার ক্ষেত্রে সমস্যা কম হবে এবং লেখার ভুলও কম হবে। ওকে, চলো শুরু করা যাক। তার মানে আমি ধন্যবাদ দিয়েছিলাম, দেখো পাস্ট টেন্সে রয়েছে, আই থ্যাঙ্কড। আমি ধন্যবাদ দিয়েছিলাম, থ্যাঙ্কড, কাকে ধন্যবাদ দিয়েছিলাম? I thanked the president। হয়ে গেল আমার ওই সেন্টেন্সটা। আমি ধন্যবাদ দিয়েছিলাম সভাপতিকে, এরপরে এই পার্টটা অ্যাড হবে, যেটা হচ্ছে একটা ফ্রেজ বেরিয়েছে, ছাত্রদের পক্ষ হইতে, মানে ছাত্রদের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিয়েছিলাম। অন বিহাফ অফ, এটা ফ্রেজ, অন বিহাফ অফ, কাদের পক্ষ থেকে? ছাত্রদের পক্ষ থেকে। আই থ্যাঙ্ক দ্য প্রেসিডেন্ট অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। দেখো পরেরটা, খেলা দেখিবার উদ্দেশ্যে সে কলিকাতা গিয়েছিল। খেলা দেখিবার উদ্দেশ্যে সে কলিকাতা গিয়েছিল, সে কলিকাতা গিয়েছিল, তার মানে হবে হি ওয়েন্ট টু কলকাতা। খেলা দেখিবার উদ্দেশ্যে, এই দেখো উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, এই ফ্রেজটা আমরা ইউজ করব। হি ওয়েন্ট টু কলকাতা উইথ আ ভিউ টু, কিসের জন্য? খেলা দেখিবার উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু ওয়াচিং দ্য ম্যাচ। দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে, এখানে উইথ এ ভিউ টু দেওয়া রয়েছে, উইথ আ ভিউ টু, এটা তো ফ্রেজ। আমরা জানি কি, টু থাকলে টু এর পরে মেন ভার্বের ভি ওয়ান ফর্ম বসে, মানে বেস ফর্ম বসে, তাই তো? টু থাকলে টু এর পরে ভি ওয়ান ফর্ম বসে, কিন্তু এই সেন্টেন্সে দেখো হি ওয়েন্ট টু কলকাতা উইথ এ ভিউ টু, ভিউ টু, টু থাকা সত্ত্বেও আমি কিন্তু ওয়াচ লিখিনি, এখানে ওয়াচিং করা হয়েছে, ভার্বের সঙ্গে আইজি করা রয়েছে, ওটা কিন্তু ঠিক ভুল নয়। তার কারণ এর একটা রুল আছে, সেই রুলটা একটু তোমাদের বলে দিই, তাহলে এটা বিষয়টা সহজ হবে। যে বেশ কিছু ভার্ব রয়েছে, যে ভার্বগুলোর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু থাকে, এবং সেই টু থাকা সত্ত্বেও
ফিক্সড প্রিপোজিশনের পরে নন ফাইনাইট ভার্বের জেরান্ড ইউজ হয়, মানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বসবে। কী কী রয়েছে, কয়েকটা ভার্ব রয়েছে, একটুখানি বলে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, কিছু ভার্ব রয়েছে যেমনি করে অ্যাভার্স টু, অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, প্রোন টু, অ্যাকিন টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো সবই ফিক্সড প্রিপোজিশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই শব্দগুলোর পরে টু প্রিপোজিশন বসবেই। অ্যাভার্স টু, অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, প্রোন টু, অ্যাকিন টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, ডিভোটেড টু, এই ফ্রেজগুলোতে দেখো যতগুলো ভার্ব রয়েছে সব কটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশনে টু বসে। আর এই টু থাকা সত্ত্বেও এরপরে ভার্বের জেরান্ড ফর্ম বসবে। এগুলো টু থাকা সত্ত্বেও ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বসবে, অর্থাৎ এটা জেরান্ড। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে। জেরান্ডের একটা খুব ভালো রুল এটা, আফটার অ্যাভার্স টু, অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, প্রোন টু, অ্যাকিন টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, ডিভোটেড টু, এন্টাইটেল টু, এগুলোর পরে ভার্বের জেরান্ড ফর্ম হবে। তাহলে ভার্বের এই ফর্মগুলো যদি তোমাদের না জানা থাকে, লেখার ক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে। একটু জানলে তোমাদের রাইটিংয়ের ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? চেষ্টা করে দেখো এই শব্দগুলোকে, স্পেসিফিক এই ওয়ার্ডগুলোকে একটু মনে রাখার, মানে যেখানে আমরা সবাই জানি যে ইনফিনিটিভ স্ট্রাকচারে কি হয়, টু প্লাস ভি ওয়ান, এই স্ট্রাকচারটা হচ্ছে ইনফিনিটিভ, নন ফাইনাইট ফর্মের একটা ফর্ম ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান, সেটা অবশ্যই হয়। কিন্তু যেহেতু এই ভার্বগুলোর সঙ্গে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন রয়েছে, এটা তোমরা মনে রাখবে যে কোনো সেন্টেন্সে যদি কখনো কোনো ভার্বের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন থাকে, তারপরে অবশ্যই জেরান্ড ইউজ হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে, এটা জেরান্ড বসবে, ঠিক আছে? এবার এখানে যেহেতু ফিক্সড প্রিপোজিশনটাই টু রয়েছে, টু থাকার জন্যে এখানে ভার্বগুলোর সঙ্গে আইএনজি যোগ হবে। বুঝতে পেরেছো? বেশ, দেখো এবারে সেন্টেন্সে দেখো, খেলা দেখিবার উদ্দেশ্যে সে কলকাতা গিয়েছিল। হি ওয়েন্ট টু কলকাতা উইথ আ ভিউ টু, টু থাকা সত্ত্বেও এখানে জেরান্ড হচ্ছে, ওয়াচিং দ্য ম্যাচ। হলো, নেক্সট ওয়ান। যে অবস্থায় আসুক আমি আপনার সিদ্ধান্ত মানিয়া লইব, মেনে নেওয়া হচ্ছে এখানে অ্যাবাইড বাই দেওয়া রয়েছে, আপনার সিদ্ধান্ত মেনে নেব, এবং এটা ফিউচার টেন্সে রয়েছে। দেখো লইব ফিউচার টেন্সে রয়েছে, আমি মেনে নেব, যে অবস্থায় আসুক আমি মানিয়া লইব, তার মানে আমি মেনে নেব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। বেশ, দেখো এবারে সেন্টেন্সটা লিখি আমরা। চলো, আমি মেনে নেব, আই ফিউচার টেন্স হওয়ার জন্য শ্যাল হবে, আই শ্যাল অ্যাবাইড বাই আপনার সিদ্ধান্ত, আই শ্যাল অ্যাবাইড বাই ইয়োর ডিসিশন। যে অবস্থায় আসুক না কেন, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। I shall abide by your decision under any circumstances.